আমরা যারা ইউরোপে আসার স্বপ্ন কিংবা ইতালিতে আসার স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন কবে বাস্তবায়ন হবে? আমরা জানি ইতালিতে আসার প্রসেসিং হলো ডিক্রিতো ফ্লুসি। এখন রিসেন্টলি আমরা ডিক্রিতো ফ্লুসি 2026 পার করছি, 2027-28 ইন ফিউচার সামনে আসতেছে। আজকে যারা ইতালি আসতে চান কিংবা ইউরোপের কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট এবং ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন যদি আপনার কাছে ভালো লাগে। রিসেন্টলি ইতালিতে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা, আমি রিসেন্টলি একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম যে বেল্লাল কাকা নামে যেই আমি নিউজটা করেছিলাম যে তিনি একটা ফ্লুসিতে অনেক বড় একটা বাস দিয়ে দিস অলরেডি, সেটার জন্য কিন্তু অলরেডি এই নিউজটা চলে আসছে এবং ইতালিতে একটা তদন্ত টিম হয়েছে যেটার নাম হয়েছে অপারেশন ওয়েলকাম। এই অপারেশন ওয়েলকামে বাংলাদেশ সহ 93 জনকে তদন্ত আওতায় আনা হয়েছে, যারা জাল কাগজ ভুয়া রেসিডেন্ট নিয়ে ব্যবসা করতো কিংবা এই যে ফ্লু সিনে ব্যবসা করতো, মানুষকে আসার কথা বলে করতো। এই যে বেল্লাল কাকা, হ্যাঁ, যে মালিক বলছে তুই আমাকে 2000 ইউরো দিস, মানে সাংবাদিক যে ছদ্মবেশে গেছে, ফুল ভিডিওটা দেখে আইসেন তাহলে বুঝতে পারবেন। সাংবাদিক ছদ্মবেশে যায় চাইছে 2000 ইউরো, কিন্তু বেল্লাল কাকা বলে তুই কাগজ আইনা দিল তোর আমি 3000 ইউরো দিব। তো যেখানে একদম ফ্রিতে ইতালি গভর্নমেন্ট এই ফ্লু সিস্টেমটা চালু করেছে। হ্যাঁ, বাট করার কিছু নয় বাংলাদেশের জন্য। এখন এই যে অপারেশন ওয়েলকাম 93 জনের লিস্ট করা হয়েছে, এদেরকে আইনের আওতায় আনা হবে খুবই দ্রুত এবং 150 জনের বেশি পুলিশ সদস্য নিয়ে এই তদন্ত কার্যক্রম চালানো হবে। 7টি প্রদেশে এই তদন্তটা চালানো হবে। শুধু এইটাই না, এই যে বেল্লাল কাকার এই যে এই কাণ্ড, আজকে বেল্লাল কাকা যেই কাজটা করছে তার এই কারণে ইতালির আপকামিং ফ্লুসিতে অনেক বড় একটা বাধা আসতেছে। এবং আরেকটা বাধা আসতেছে কোথায় জানেন? চলেন আপনাদেরকে দেখাই। জাহিদ হাসান ইমন নামে এক ভাই পোস্ট করেছে, সেটাও তার একটা মেবি নিউজ, হ্যাঁ, তিনি আর কি দাবি করে তার একটা নিউজ অনুসন্ধান রিপোর্ট আছে। তো তার অনেকগুলা কার্যকলাপই যা কথা এবং কাজের সাথে মিল রাখে ইতালির। তো তিনি আজকে একটা পোস্ট করেছে, তার এই পোস্টের জন্য কিন্তু মূলত আমার এই ভিডিওটা, যদিও আমি ইতালির বিষয় নিয়ে কথা বলি না। ইতালির মানে রাস্তা আটকিয়ে টিকটক করা দুই প্রবাসী যুবকের কাণ্ড দেখে ক্ষুব্ধ ইতালিয়ানরাও সংকটে দেশের ভাবমূর্তি। তিনি এখানে যে 4টা পয়েন্ট অ্যাড করছে, পয়েন্টগুলো একদম মানে সঠিক। আমার মনে হয় যে তার কথার সাথে কাজের মিল আছে। দেখেন, তিনি প্রথমে যে পয়েন্ট অ্যাড করছে 93 জন দালালের সিন্ডিকেট, বেলাল কাকার ইস্যু। বেলাল কাকার যে ইস্যুটা, এখনো ভিডিওটা যারা দেখেন নাই এখানে কিন্তু কমেন্ট বক্সে পেয়ে যাবেন, এই ভিডিওটাকে দেখবেন, তারপর বেলাল কাকার ইস্যুটা জানতে পারবেন। বেলাল কাকা ইতালিতে লোক আনার নামে, বিক্রিত ফ্লুসি নামে বিজনেসের আড়ালে ভয়াবহ মানব পাচার চালাচ্ছে। সম্প্রতি 93 জন দালালের একটি বড় চক্রকে চিহ্নিত করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি। বিশেষ করে বেলাল কাকা নামক এই ব্যক্তি আলোচনায় উঠে এসেছে, যিনি ফ্লুসি এবং লিবিয়া থেকে বডি কন্ট্রাক্টের মাধ্যমে ইতালিতে বৈধ লোক ঢোকানোর সাথে জড়িত এবং অভিযোগ উঠেছে লিবিয়া মাফিয়াদের সাথে যুক্ত, এবং দলটি সিন্ডিকেটে সাধারণ প্রবাসী জীবনে হুমকির মুখে ফেলে দিয়েছে। এই যে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট দেখি, 2 নম্বর তিনি যে পয়েন্টে অ্যাড করছে সেটা হলো ভেনিসে 17 বছর বয়সী কিশোরী ও 3 মাসের শিশুর করুণ কাহিনী। সম্প্রতি ভেনিসে মেসেতে এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা পুরো ইতালির সামাজিক নড়িয়ে দিয়েছে। বুঝেন বাংলাদেশিরা কতটা মানে আগায় আছে। মাত্র 17 বছর বয়সে এক বাংলাদেশি কিশোরী, যিনি ইতিমধ্যে 3 মাসের বয়সী এক সন্তানের মা, তিনি তার নিজের ঘরে একা বাংলাদেশি রুমমেটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর ইতালির রাজনীতিবিদরা ও অভিবাসীদের জীবনধারা এবং বাল্যবিবাহের মতো সম্পর্ক বিষয়গুলো নিয়ে কঠোর আলোচনা শুরু করে দিয়েছে ইতালিতে। আরও 2টা পয়েন্ট আছে, শোনেন। আগে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, তারপর শুনেন। ফাউন্টের মানে টেবি ফাউন্ট, যেটা হচ্ছে পানি পড়ে ওইখানে মানুষজন টাকা পয়সা ফেলায়, এরকম একটা ফাউন্ট আছে রুমে। হয়তো আমার স্পেলিং একটু ভুল হতে পারে। পর্যটকের কাছে পবিত্র ও আবেগঘন স্থান, সেখানে এক বাংলাদেশি প্রবাসী ফাউন্টের ভেতর থেকে পর্যটকদের ফেলা মুদ্রা কুড়িয়ে নিতে দেখা গেছে। এই ধরনের আচরণ কেবল ব্যক্তিগত হিংসাম্মত নয়, বরং পুরো জাতিকে আন্তর্জাতিকভাবে চোর বা অসভ্য হিসেবে সুযোগ করে দিচ্ছে। বুঝতে পারছেন বাংলাদেশে কত সুনাম? এবং আরও একটা সুনাম শুনেন, 4 নম্বর যে সুনামটা তিনি দিয়েছে, পারিবারিক বিবাদ ও পরকীয়া চরম সীমা। এটাতে এখন ইতালিতে টপ হেডে আছে।
এর বউয়ার সাথে ভাইগে যায়, এর বউয়ার সাথে ভাইগে যায়, পরকীয়ার দিক দিয়ে বাঙালির আগে আছে মেবি, ফুল কথাটা বলি। ইতালি মন ফারাঙ্গে ও ভেনিস এলাকায় ফারহানা আক্তার নামক এক প্রবাসী পরকীয়া এবং পরিবারের কলহ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নোংরামি চলছে। তো তা স্থানীয় প্রশাসনের নজরে এসেছে। প্রবাসীরা নিজেদের ভেতরে এই ধরনের কুরুচি কর্মকাণ্ড আমাদের সামাজিক মর্যাদাবোধ ধুলেও মিশিয়ে দিয়েছে। এখন এই যে এতগুলো নিউজ সব বাংলাদেশে নিয়ে হইতেছে, এই যে কয়েকটা নিউজ, 4টা পয়েন্ট বললো, শুধু 4টা পয়েন্ট, এইটা তো আরও আছে, এটা তো শুধু 4টা পয়েন্ট তিনি বলছে। এরকম যদি খোঁজেন আরও অনেক যা পাবেন, যা শুধু বাংলাদেশে নিয়েই হইতেছে। রিসেন্টলি এতগুলো কার্যক্রম হয়ে গেল, সব শুধু বাংলাদেশিদের উপরেই কিন্তু দোষ আসছে, এবং এই কার্যক্রমগুলো করছেও বাংলাদেশিরা। কয়েকদিন আগে ডক্টর ইউনূস যখন ইতালিতে আসছিল, তিনি কিন্তু একটা কথা বলছিল যে ইতালির যে কোনো রেস্টুরেন্টে যান না কেন, আপনি বাংলাদেশিদের হাতের ছোঁয়া পাবেন, কিংবা বাংলাদেশিরা রেস্টুরেন্টের কিচেনে থাকে। তো এটা আমাদের একটা প্রাউডের জায়গা ছিল। বাট রিসেন্টলি বাংলাদেশিরা ইউরোপের মাটিতে এসে কিংবা ইতালিতে এসে বিশেষ করে তারা যা করতেছে, তা আমাদের মনে হয় না আপকামিং সময়গুলা বাংলাদেশের semplice, si offrono alle aziende mazzette da migliaia di euro per far firmare. আমার মনে হয় না এইরকম কার্যক্রম যারা করতেছেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, ভাই সময় থাকতে ভালো হয়ে যান। কারণ দেখেন রিসেন্টলি একটা পয়েন্ট করে এই যে বাংলাদেশিদের হাইলাইট হইতেছে, আজকে 4টা 5টা পয়েন্ট হাইলাইট হয়েছে, কালকে 10টা 12টা পয়েন্ট হাইলাইট হবে। যখন এমনি জর্জা মিলিনের যখন কোনো ভাষণ দেয়, তার মুখে প্রথম কথাই থাকে বাংলাদেশ। আর রিসেন্টলি যে 22শে জুনের মানে 12ই জুনের পর, জুন না জুলাই, হ্যাঁ, একটা বড় আইন পাস হইতেছে। এই আইন নেওয়ার সামনে ভিডিও আসবে, আমি একটা লয়ারের সাথে কথা বলে ডিরেক্ট ভিডিও বানাবো। তো এইটা হইলে এই যে যারা অবৈধভাবে ইতালিতে আসবেন, তাদের তো মনে করেন যে এমন আছে ইতালিতে ঢুকতেও পারবেন না। হয়তো আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, বাট এরকমটাই সত্য। এটা আমাদের কর্মের ফল বলতে গেলে। হ্যাঁ, এই যে বাংলাদেশে যাই করতেছে, ভিসা বিজনেস, ই বিজনেস, সব প্রকাশে চলে আসতেছে। কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থর 1 দিন, ঠিক আমাদের ক্ষেত্রেও এটা হইতেছে। এখন এই যারা ভিসা বিজনেস করে কিংবা ভিসা ব্যবসা করে, তারা তো অধিকাংশই পলাতক। তার উপর চলে আসছে অপারেশন ওয়েলকাম, যা 150 জন পুলিশ বাহিনী নিয়ে এই সদস্যরা তো করা হয়েছে, এবং তারা ইতালির বড় বড় শহরে অলরেডি নাইমে গেছে। আমি জানি না ইতালি আপকামিং ডিক্রি অফ ফ্লুসি 27-28-এ কোনো বাধা আসবে কিনা, আমার মনে হয় না আসবে। কিন্তু এরপরে হয়তো বাংলাদেশ আর কখনোই ইলিজিবল হবে না, কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশ রেড জোনে হয়ে কিন্তু ফ্লুসির জন্য আবেদন করে। মানে আমাদের অন্য সব মানে আরও প্রায় 33টা দেশ একসাথে আবেদন করে, সেখান থেকে আরও 29টা দেশ নর্মালি এর মাধ্যমে নুরস্তা ইস্যু হয়। তার মানে তাদের নুরস্তায় গভর্নমেন্টের এরকম হাত দেওয়ার লাগে না। কিন্তু 3টা থেকে 4টা দেশ আছে, সেটার ভিতর বাংলাদেশও আছে। এই দেশগুলোরটা ম্যানুয়ালি প্রতিটা কাগজ একটা মানুষ যাচাই করে, যে কারণে আমাদের একটা নুরস্তা উঠতে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর লেগে যায়। কারণ ওই যে একটা মানুষ দেখে। হ্যাঁ, এবং আমি কিছুদিন আগে শুনলাম যে শুধু আমাদের জন্য এই যে যাদেরটা ম্যানুয়াল যাচাই হয়, তাদের এই ম্যানুয়াল যাচাইয়ের জন্য প্রায় 500 কতজন জানি লোক নিয়োগ দেওয়া হয়েছে শুধু এই ম্যানুয়াল যাচাই করার জন্য। তাহলে বুঝতেছেন যে আমাদেরকে কতটা কঠিনভাবে যাচাই বাছাই করার পর আমাদের একটা ভিসা কিংবা একটা নুরস্তা ইস্যু হয়। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওর মেন যে টপিক ছিল যে ইতালির বর্তমান যে জিনিসগুলো হইতেছে, এটা আমাদের বাংলাদেশি হিসেবে আমাদের মানে সম্মানজনক কোনো কাজ না, এটা অসম্মানজনক কাজ। এবং তারা এগুলো করতেছে তো করতেছে, পরকীয়া করতেছে, সেটা আবার অনলাইনে এসে বিচার চায়। হ্যাঁ, টিকটক করতেছে, সেটা আবার অনলাইনে মানে হাইলাইট করা, আবার একজন আরেকজনের রোস্ট করতেছি, আমরা একজন আরেকজনের রোস্ট করতেছি। মানে বাঙালিরা কি পারে, ও করতেছে, ভুল করতেছে তো করতেছে, ওরা আবার স্ক্রিনে তুলে আরও কিছু লোক, হ্যাঁ, সেগুলো প্রচার করতেছে। মানে আমরা এতটা মানে ইন্টেলিজেন্ট যা বলার বাইরে। তো আর কিছুই না বলি, কথা বাড়ে, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।